এতগুলা ফিস ব্যাংকে কামাচ্ছে প্রতি বছরে 800 করোড়, 900 করোড়, 1000 করোড়, 1500 করোড় কেবলমাত্র এই ডিস্ট্রিবিউটার সার্ভিস থেকে। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওত আলোচনা করাম মিউচুয়াল ফান্ডের বিষয়ে, যেটা নাকি ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, মিউচুয়াল ফান্ড দুই তরকার মিউচুয়াল ফান্ড আছে মার্কেটে। একটা হলো রেগুলার মিউচুয়াল ফান্ড, আর একটা হলো ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড মানে কি, যে কোনো এএমসির মধ্যে আমরা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করি, সেটাকে বলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। আর মিডিলে কেউ থাকে না। এএমসি একটা চার্জেস নেয়, যেটাকে আমরা বলি এক্সপেন্সেস রেশিও। সেটা নর্মালি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে 0.20 থেকে শুরু করে 0.60 পর্যন্ত হয়। কিছুগুলা মিউচুয়াল ফান্ডের 0.80% এরকম নেই। আরেকদিকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের জায়গায় রেগুলার মিউচুয়াল ফান্ডে সেই এক্সপেন্স রেশিওটা মানে চার্জটা বেশি, কিন্তু কারণ মিডিলে একটা সংস্থা থাকে, একটা ডিস্ট্রিবিউটার থাকে, তারও কিন্তু চার্জটা এই এক্সপেন্স রেশিও থেকেই নেই। ধরে নেন এক্সাম্পল হিসাবে একটা এএমসি, সেই এএমসিটার একটা ফান্ড কোন ডিস্ট্রিবিউটারে সেলস করছে, আপনার কাছে আছে একটা মিউচুয়াল ফান্ড বা এসআইপি, সেটা আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের থেকে না নিয়ে, এমসির কাছে থেকে না নিয়ে কোনো ব্যাংকের থেকে নিছেন বা কোনো ডিস্ট্রিবিউটার থেকে নিছেন। তারপর সেই জায়গায় এক্সপেন্স রেশিওটা দেখবেন মিনিমাম 1.5% থেকে নিয়ে 2% এরকম থাকবে। আর আরেকদিকে সেম ফান্ড যদি আমি এএমসি থেকে ডাইরেক্ট নেই বা জিরোদা, গ্রো এগুলা থেকে ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করি, তাহলে আমার চার্জেসটা যাবে মাত্র 30 পয়সা, 40 পয়সা। তো এগুলা বলার উদ্দেশ্য কি? এগুলা বলার উদ্দেশ্য এটাই কি, লং টার্মে আমরা যদি ইনভেস্টমেন্ট করি লং টার্মের জন্য, তাহলে সবসময় সিলেক্ট করবেন ডাইরেক্ট ফান্ড। আর রেগুলার ফান্ডের দরকার কি, রেগুলার ফান্ডের মোটিভ কি? অ্যাকচুয়ালি রেগুলার ফান্ডের কাম ছিল যে মানুষকে গাইড করা। ডাইরেক্ট ফান্ডে কেউ থাকে না, মিডিলে কেউ গাইড করে না, নিজেই দেখতে হবে কোন ফান্ড ভালো, কোন ফান্ড কোন সময় বেচতে লাগবে, কিনতে লাগবে, আপনার গোল কি, কত সন পরে বা কত বছর পরে আপনার কত টাকার জরুরত, তো কোন ফান্ডে ইনভেস্ট করতে লাগবে, এগুলা সব আপনার নিজেকেই দেখতে হবে। আর আরেকদিকে রেগুলার ফান্ডে কিন্তু ব্যাংকের কাছে গেলে বা কোনো ডিস্ট্রিবিউটারের কাছে গেলে তারা কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যান বানায় দেয়, ফর্মুলা বানায় দেয়। আপনি বলবেন যে আমার ই গোল আছে, 10 বছর পর আমি গাড়ি নিব বা বাড়ি বানাবো, এরকম হিসাবে অনেকেরই অনেক রকমের গোল থাকে বা টার্গেট থাকে। তো এই টার্গেট গুলা বললে সেই ব্যাংকে বা সেই ডিস্ট্রিবিউটারে কিন্তু প্ল্যান বানায় দেয় যে এই ফান্ডে এত, এই ফান্ডে এত, এই ফান্ডে এত, এই হিসাবে ইনভেস্টমেন্ট করেন। এতটুক কাজ করার জন্য তারা এই যে এক্সপেন্স রেশিওটা বাড়ায়া চার্জ করে। তো চলুন গিয়ে দেখি এক্সপেন্স রেশিও ডাইরেক্ট ফান্ডে আর রেগুলার ফান্ডে যে এই যে অল্প কম বেশি হয়, এটা লং টার্মের মাঝে কতটুক ইফেক্ট করে আমাদের ইনভেস্টমেন্টের উপর। চলুন যাই স্ক্রিনে। আমি আসলাম এসআইপি ক্যালকুলেটরে। তো এই জায়গা এসআইপি সিলেক্ট করলাম, আর প্রতি মাস একটা এক্সাম্পল হিসাবে আমরা ধরি যে 10,000 টাকা ইনভেস্ট করি যে কোনো মিউচুয়াল ফান্ডে বা এসআইপি তে। নাম্বার অফ ইয়ার্স 15 ধরি, কারণ লং টার্মের মাঝে ইফেক্টটা বেশি সুন্দরভাবে দেখা যায়। অ্যানুয়াল রিটার্ন আমরা ধরি যে ডাইরেক্ট ফান্ডে, যে কোনো ডাইরেক্ট ফান্ডে 15% বছরে রিটার্ন আসে। তো সেই হিসাবে আমরা সাবমিট করলে দেখা যায় যে আমরা 10,000 প্রতি মাসে 15% হিসাবে যদি 15 বছরের লেগে ইনভেস্ট করি মিউচুয়াল ফান্ডে, ডাইরেক্ট ফান্ডে, তাহলে আমরা টাকাটা আছে কত, 67,68,631। তো আরেকদিকে যদি আমরা দেখি যে রেগুলার ফান্ডে 15% এর জায়গায় 14% ধরছি রিটার্নটা, কারণ 1% কম করার কারণ এই 1% চার্জটা কিন্তু ডিস্ট্রিবিউশনের কাছে যাবে, ডিস্ট্রিবিউটার যে আছে তার কাছে যাবে। তো আমরা 14% ধরে হিসাব করলাম। তো লং টার্মের মধ্যে 10% সেম অ্যামাউন্ট 10,000 টাকা প্রতি মাসে 15 বছর সেম অ্যানুয়াল রিটার্ন 15 জায়গায় 14 করে দিলাম। আর লং টার্মের মধ্যে দেখতে পারেন যে 61,28,538 রুপিস। তো কতটুক কমে গেছে, অ্যামাউন্ট তো সেম, বছর সেম,
খালি পার্সেন্টেজটা অল্প কম হয়ে গেছে, কারণ ডাইরেক্ট ফান্ডে চার্জটা কম থাকার কারণে রিটার্নটা অল্প বেশি পেয়েছি, প্রফিটটা অল্প বেশি পেয়েছি, আর আমরা টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্টটাও বেশি। আর রেগুলার ফান্ডে চার্জটা অল্প বেশি থাকার কারণে প্রফিটটা অল্প কম পেয়েছি, আর আমরা ম্যাচুরিটি অ্যামাউন্টও কম। তো যদি আমরা গিয়ে দেখি ভারতবর্ষর টপ যেগুলা নাকি ডিস্ট্রিবিউটার আছে, এই জায়গা দেখেন এনজে ইন্ডিয়া ইনভেস্ট, এই ডিস্ট্রিবিউটারটাই গত 1 বছরের মধ্যে 1539 করোড় টাকা কামাচ্ছে। তারপর 2 নম্বর আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাই কামাচ্ছে 905 করোড় টাকা। 3 নম্বরে এইচডিএফসি ব্যাংকে কামাচ্ছে 669 টাকা। একটা কথা মনে রাখবেন, এইচডিএফসি ব্যাংক বেলেগ, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা কোম্পানি আছে সেটাই বেলেগ। আর স্টেট ব্যাংক বেলেগ একটা ডিস্ট্রিবিউটর, আর স্টেট ব্যাংকের যেটা নাকি ব্রোকিং সার্ভিস আছে সেটা একটা আলাদা কোম্পানি। সেই জন্য স্টেট ব্যাংকে অনলি ডিস্ট্রিবিউটর থেকে গত 1 বছরের মধ্যে 905 করোড় টাকা কামাচ্ছে। তো এই যে মানুষের ব্যাংকে গিয়ে রেগুলার প্ল্যান করছে, তো এই রেগুলার প্ল্যানটা না করে যদি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, তাহলে এই প্রফিটের টাকাগুলা এগুলো এই ডিস্ট্রিবিউটারের কাছে যাবে না কোনোদিনও, এটা ডাইরেক্ট ইনভেস্টরের পকেটে আসবে। তো দেখুন মিউচুয়াল ফান্ডের কাজ কি? স্টক মার্কেটে ইনভেস্ট করা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। তো সেই শেয়ার মার্কেটে তো আমরা ডাইরেক্ট নিজেও কিনতে পারি শেয়ার, যে কোনো শেয়ার বেচতেও পারি। কিন্তু যারা নাকি সাধারণ মানুষ শেয়ারের জ্ঞান রাখে না, বাকি কোন স্টক ভালো খারাপ এগুলা বোঝে না, বা সময় নাই তারার কাছে, তো সেই মানুষগুলার কারণে মিউচুয়াল ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডে যেই জায়গায় নাকি ফিস কম, সেই জায়গায় ইনভেস্ট করলে ভবিষ্যতে আমরা প্রফিটটা বেশি আসবে। তো ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড ফিস কম, সব সময় মিডিলে কেউ থাকে না। আর রেগুলার মিউচুয়াল ফান্ড কিনলে, যে কোনো ব্যাংকের কাছে থেকে যদি কিনেন তাহলে রেগুলার মিউচুয়াল ফান্ড দিবে, আর ডিস্ট্রিবিউটারের কাছে থেকে কিনলে রেগুলার মিউচুয়াল ফান্ড দিবে। সেই জায়গায় জানবেন যে মিডিলে একজন মানুষ আছে বা একটা সংস্থা আছে, যেরকম নাকি ব্যাংকের থেকে করলে মিডিলে ব্যাংক থাকে। তো আপনার প্রফিটের থেকে একটা ফিস কিন্তু ব্যাংকেও নেবে। একদিকে তো মিউচুয়াল ফান্ডে একটা ফিস নিচ্ছেই, যেটাকে আমরা এক্সপেন্স রেশিও বলি, আর আরেকটা ফিস এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে সেই ডিস্ট্রিবিউটারের। এই জন্যই বলি যে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড বেনিফিশিয়াল সবের জন্য। আর ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে একটা বেসিক জানবেন, যদি আপনার শর্ট টাইম গোল আছে তাহলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, কারণ লার্জ ক্যাপে সবসময় দেখি আমরা সুরক্ষিত, ভলিটিলিটি কম থাকে। যদি অল্প দূরের গোল আছে যে 3, 4, 5 বছর পরে আমার টাকাটা দরকার হবে, তাহলে মিড ক্যাপ সিলেক্ট করেন। আর যদি কোন না আমার 10-15 বছর পর টাকাটা দরকার হবে, 10 বছর পর 15 বছর পর বাড়ি করব, গাড়ি কিনবো বা কিবা আছে টার্গেট, তাহলে স্মল ক্যাপ সিলেক্ট করেন। সেই জায়গায় ভলিটিলিটিও বেশি, প্রফিটও বেশি। তো এই রুলস মতে, এই ফর্মুলা মতে কাজ করলে ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করা যায়। আজকাল অনেক মাধ্যম আছে, গ্রো, জিরোদা, সবগুলা প্ল্যাটফর্মে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড পাওয়া যায়। আরেকদিকে ব্যাংকের এতগুলা ফিস ব্যাংকে কামাচ্ছে প্রতি বছরে 800 করোড়, 900 করোড়, 1000 করোড়, 1500 করোড়, কেবলমাত্র এই ডিস্ট্রিবিউটার সার্ভিস থেকে। মানে আপনার কাছে ব্যাংকে বলে দিচ্ছে যে এই ফান্ডে ইনভেস্ট করা এত টাকা, এই ফান্ডে ইনভেস্ট করা এত টাকা। এইখানি কাজের জন্য তারা এতটুক প্রফিট কামাচ্ছে বা এতটুক ফিস নিচ্ছে পুরো ভারতবর্ষ থেকে। আর আমি অলরেডি দেখাচ্ছি যে লং টার্মের মধ্যে ডাইরেক্ট ফান্ড আর রেগুলার ফান্ডে ইনভেস্ট করলে কতটুক ডিফারেন্স আছে প্রফিটের মাঝে। তো আশা করেছি বুঝছেন সুন্দর করে ভিডিওটা, যে কোন ফান্ডে ইনভেস্ট করবেন, ডাইরেক্ট ফান্ডে নাকি রেগুলার ফান্ডে। যদি ভিডিওটা পছন্দ হয়েছে লাইক করবেন। ভবিষ্যতে এরকম শেয়ার মার্কেটের বিষয়ে আরো নিত্য নতুন বস্তু জানতে চাইলে, শিখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।